আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা সালাম দিচ্ছিলা। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আজকে। গতদিনে তো তোমাদের ক্লাস নেইনি, তো আজকে থেকে আবার শুরু হচ্ছে। দেখো, আমরা পড়ছিলাম হচ্ছে কি পড়ছিলাম? অফ রিভেঞ্জ। আচ্ছা, অফ রিভেঞ্জটা পড়ছিলাম। এটা ফ্রান্সিস বেকনের, তাই না? আজকে আমরা পড়বো আরেকটা। আজকে আমরা পড়বো হচ্ছে আজকে অফ লাভ। এটা পড়ে ফেলবো এবং পড়ে এটা শেষ করে ফেলবো। তারপরে সামনের দিন থেকে আমাদের হবে এডিসন অ্যান্ড স্টিলের এই স্পেকটাটর অ্যাকাউন্টস অফ হিমসেলফ এইটা। তারপরে অফ দ্য ক্লাব, স্যার রজার চার্চ, এগুলোও কিন্তু এক একটা সব এসে। তো আজকে আমরা এটা পড়বো, অফ লাভ, এবং তারপরে এটা। গত দিনেরটা ওই যে বললাম যে একটু ক্লান্ত ছিলাম, তো তারপরে ওই গতবারের যে ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসটার ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম দেখার জন্য। তো চলো আমরা এটা শুরু করি। আমরা আমাদের এখানে অফ লাভ, আসলে অফ, স্যার আর এক সপ্তাহের মধ্যে তো মনে হয় এই সাবজেক্টটা শেষ হয়ে যাবে না না? হ্যাঁ এগুলোতে একটা একটা করে দিন রাখবো না। এই যে এগুলো একটু বড় আছে, এই যে লাইফ অফ কাউলি এটা বড় আছে, এটা হয়তো 2 দিন লাগবে। ইস্ট ইন্ডিয়া বিল এটা 2 দিন লাগবে। তারপরে এখানেও এখন কেমন লাগবে, এখানেও বড় বড় আছে আর কি। তবে আমি আমি একটু চেষ্টা করতেছি দ্রুত শেষ করার জন্য। আমি চিন্তা করতেছি যে এইগুলো লেকচার শিটে তো থিম, তারপরে সামারি যেগুলো থাকে সেগুলো তো থাকেই। হ্যাঁ, আমরা আমরা যেটা করব যে শুধুমাত্র মেইন টেক্সট অথবা মেইন সামারিটা পড়ে চলে যাব, আর বাকিগুলো ওইটা তোমরা দেখে নিও, তাহলে আমাদের একটা একদিনেই হয়ে যাবে। আর এটা করলে আমরা খুব দ্রুত প্রশ্নগুলোতে চলে যেতে পারবো, আর শেষ হয়ে যায় আসলে, অত টেনশনের কিছু নাই। এগুলো পরীক্ষার আগেই সব শেষ হয়ে যায়, এবং তোমাদের পরীক্ষার তো আরও সময় আছেই, কেবল আরও 10 মাস মিনিমাম আছে আর কি। এই যে বা আমরা যতই বলি যে ফার্স্ট ইয়ার তাড়াতাড়ি নিয়ে নিবে এটা সেটা, কিন্তু তাড়াতাড়ি হয় না, কারণ এই যে এখনই ধরো আহ, বন্যা চলে আসবে, বাংলাদেশে কোথাও না কোথাও তো বন্যা হবেই। আর জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু সারা বাংলাদেশ ব্যাপী, কোনো অঞ্চলে যদি বন্যা হয় তাহলে আর পরীক্ষা নেওয়া বন্ধ হয়ে যায়। তো এই জন্য হয়তো বন্যা পরবর্তীতে পরীক্ষা হবে আরো 1 দেড় 2 মাস পরে। স্যার, হ্যাঁ, দ্য স্পিচ অন দ্য ইস্ট ইন্ডিয়া বিল এটার টেক্সট তো অনেক বড়। আমরা টেক্সট তো পড়বো না, আমরা সামারিটা পড়বো। টেক্সট পড়তে গেলে আসলে আমাদের সময়টা বেশি যাবে, ধৈর্য শ্রুতি হবে, এটা আলটিমেটলি ওগুলো ভালো দেখায় না, ভালো হয় না। আমরা এটাও সামারি পড়বো, এই যে লাইফ অফ দ্য কাউলে এটাও সামারি পড়বো। এগুলো সবই সামারি পড়বো, টেক্সট পড়তে গেলে সমস্যা। যদিও আমরা এই যে এগুলোরও এই অফ রিভে এই যে ফ্রান্সিস বেকনের এসেগুলোর মতোই এডিসন স্টিলের এসেগুলো একই রকম প্রায়। তবে এগুলো আমরা চেষ্টা করবো সামারি বা দু একটা আছে যেগুলো হয়তো বা লাইন বাই লাইন পড়লেও আমরা পড়তে পারবো, কারণ ইজি আছে, এগুলো স্টোরি আর কি। আচ্ছা। স্যার, হ্যাঁ, এগুলার মেইন টেক্সট সামারি আর থিম পড়লেই কি, মানে আমি যদি কোয়েশ্চেন পড়া শুরু করি তাহলে কি হবে না স্যার? হ্যাঁ হবে, হবে না কেন, হবে। তবে একটা জিনিস কি, আচ্ছা ওই স্যার। হচ্ছে সবকিছু পড়াটা এই জন্যই জরুরি, আহ, যাতে ব্রিফ কোশ্চেনে তুমি ভালো করো, যাতে পার্ট বি এ ভালো করো। হ্যাঁ, যদি তুমি ডিটেইল না পারো ব্রিফ কোশ্চেনে কখনোই ভালো করবে না। হ্যাঁ, তোমার হবে স্যার এমনিতেই। সেট সাজেশনের মধ্যে যে ব্রিফগুলো আছে ওগুলো এনাফ না? হ্যাঁ, ওগুলোই এনাফ, ওগুলোই যদি পড়ো তাহলেই হবে। কিন্তু যেটা হয় কি জানো, যে এটা 100-তে তোমার 80 জনের ক্ষেত্রেই সত্য যে ওই ব্রিফ কোশ্চেন পড়ে না কেউ, পড়ে না, লাস্টে গিয়ে হাই হাই করে। এই যে এবারও, হ্যাঁ এবারও অনেকের ক্ষেত্রেই থার্ড থার্ড ইয়ারে আর কি, এবারও অনেকের ক্ষেত্রে এটা ঘটেছে। তো ব্রিফ পড়ে নাই, পরে গিয়ে বলতেছে হ্যাঁ ব্রিফ আনকমন দিয়েছে, এখান থেকে ওখান থেকে দিয়েছে। অথচ সব সেট সাজেশন থেকে এসেছে। হ্যাঁ, 10-এ 10টাই বা যে 13-14টা থাকে সবগুলোই সেট সাজেশন থেকে। কিন্তু স্যার সেট সাজেশন তো কিনি নাই, এখন আপনি যদি কিছু ব্রিফের মানে দাগায় পিকচার আকারে দিতেন তাহলে ভালো হতো। সেট 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 সাজেশন, সাজেশন সাজেশন তো বের হয়েছে স্যার। হ্যাঁ সেট সাজেশন বের হয়েছে একটা। আমি দাগায় দিতে গেলে যেটা হবে যে আমার আহ, অনেকগুলো ছবি তুলে তুলে দিতে হবে, আর তুমি একবারে একটা কিনে নিলে হয়ে গেল সমস্যার সমাধান।
আর আরেকটা জিনিস সেট সাজেশনের ভেতর থেকে যদি আবার শর্ট আউট করতে যাই তাহলে কিন্তু এটা খুবই কম হয়ে যায়। হ্যাঁ স্যার সেট সাজেশনে শর্ট ব্রড ফলো করলে কি কমন আসে না? হ্যাঁ কমন আসে, ওখান থেকে কমন আসে। তবে যেটা হয় যে সেট সাজেশন অনেক বেশি দেয়া থাকে, যেটা যেই বেশি দেয়াটা আমিও শুরু করেছি, বেশি না দিলে যেটা হয় কি যে গতবারের এক্সপেরিয়েন্স আমার সেট সাজেশন থেকে আপনার অনেক বেশি দেওয়া। হ্যাঁ এইটার এক্সপেরিয়েন্সটা হচ্ছে এর আগের বারগুলোতে আমি যখন কম দিয়েছি তখন দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে 4টা কমন পড়ে, 10-এ মানে একেবারে সবগুলো 5-এ 5টা কমন পড়ে খুব কম। হয়তো দেখা যাচ্ছে তোমাদের 8টা পরীক্ষা, দেখা যাচ্ছে 5টাতে হয়তো 5-এ 5 কমন পাই গেল আর বাকি 4টাতে 4টা করে কমন পাইছো, তখন অনেকে অভিযোগ করে। আবার তারা অনেক স্টুডেন্টই এটা তাদের প্রিয় হচ্ছে সেট সাজেশন। তা আমি তখন মনে করলাম যে কেন আমি তাহলে হচ্ছে ছোট করে দেব। তো আমি এই ক্ষেত্রে একটা জিনিস যেটা করি, এবার তোমাদের ক্ষেত্রে যেটা করতেছি সেটা হচ্ছে স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি। স্টারগুলো ওইগুলো হচ্ছে আমার দেয়া বলতে পারো ওই 8-10টা যে প্রশ্ন আমি দিতে চাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো, আর বাকিগুলো আমি দেখে দিতে বলবো, কারণ ওই ফ্রি হ্যান্ডে যাতে তুমি হচ্ছে লিখে আসতে পারো। এই যে এবার 4th ইয়ারে যতগুলো পরীক্ষা হয়েছে এখন পর্যন্ত 4টা কি 5টা, একটাতেও 8টার কমে মানে 7টা-8টার কমে কমন পড়েনি, 7টা-8টা পড়েছেই। তুমি হয়তো বলবা যে বেশি দিয়েছেন, বেশি দিয়েছি ওইভাবেই বলে দিয়েছি। ইনফ্যাক্ট আমাদের ওই যখন কোশ্চেনগুলো তোমাদেরকে পড়াবো তখনও বলবো যে এটা এই 20টার ভেতরে হয়তো এই 10টা বা 12টা মোস্ট ইম্পর্টেন্ট, বাকিগুলো তুমি দেখে যাবা যদি এদিক সেদিক হয় ফ্রি হ্যান্ডে যাতে লিখে দিয়ে আসতে পারো। ম্যাক্সিমাম যাদের রেজাল্ট খারাপ হয় তারা যেটা করে থাকে 10টা বা 8টা ওইটাই পড়ে যাবে মুখস্থ, একবারে ঠোঁটস্থ সুন্দর করে পড়বে, বাকিগুলো আর কোনোদিন দেখবেই না। এখন দেখা যায় যে 5টা কমন পড়লো না, প্রতিটাতে তো তোমার লটারি কাজ করবে না, তাই না? দেখা যায় কোনোটায় 3টা কমন পড়ে গেছে আর বাকি 2টা কি করবে, তখন ওই যে ফেলে দিয়ে আসে, তারপরে লিখতে পারে না, আর তখন এসে সাজেশনের দোষ। কিন্তু আসলে বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে যে তোমার ওই 10-12টা ভালো করে পড়তে হবে আর বাকিগুলো দেখে যেতে হবে যাতে ফ্রি হ্যান্ডে লিখতে পারো, এই জন্যই বেশি দেয়া। আচ্ছা স্যার সেকেন্ড ইয়ারের ফাইনাল কখন হতে পারে? সেকেন্ড ইয়ারের ফাইনাল হবে নভেম্বরে। নভেম্বরের আগে হয় না। আপনাদের স্যার ইমপ্রুভ আছে তো? হ্যাঁ আচ্ছা মোহন, আমাদের কবে হতে পারে? তোমাদের সামনে মার্চ এপ্রিল ধরে রাখো। স্যার আমাদের তো হচ্ছে সেকেন্ড ইয়ারের এক্সাম। তোমাদের তো ফর্ম ফিল আপই হয়নি, ফর্ম ফিল আপ হয়েছে? না স্যার হয় না। তাহলে মিনিমাম 4 মাস, আরো 4 মাস ধরলে তো অক্টোবর চলে আসে, তাই না? এটা কি চলছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর। স্যার ফর্ম ফিলআপের পরে 3 মাস সময় পাওয়া যায় না? হ্যাঁ 3 মাস সময় পাওয়া যায়। দিয়ে হ্যাঁ 3 মাস সময় পাওয়া যায়, মিনিমাম 3 মাস পাওয়া যায়, আরো বেশিও পাওয়া যায়। কিন্তু ফার্স্ট ইয়ার কবে হচ্ছে তোমার ইয়ে করেছে, কিন্তু এখনো কিছুই হয়নি, মানে ওয়েট করতেছে তারা রুটিনের জন্য, কিন্তু কই কিছুই তো দেখতেছি না। আচ্ছা এই বুক শেষ করে পড়াবেন লিঙ্গুইস্টিক্স বলেছিলেন, ওকে আমি লিঙ্গুইস্টিক্স কিছু পড়ায় আবার এখানে চলে আসব। লিঙ্গুইস্টিক্সটা ধাপে ধাপে পড়ায়। স্যার আমার একটা কথা ছিল। বলো। স্যার আপনার স্যার এই যে স্যার আপনি যে ক্লাস করেন স্যার, আমাদের স্যার অন্যান্য অনেক অ্যাপে দেখি স্যার অনেক সুন্দর মানে স্যার ফিচার আছে, যেমন স্যার লাইভ এমসিকিউ ওগুলোতে অনেক সুন্দর করে পরীক্ষা দেওয়া যায়, তারপরে উদ্ভাসন স্যার অনেক ইয়ে আছে স্যার, পরীক্ষা ব্যবস্থা করা যায় আর কি স্যার। না আপনার এখানে কি কোনো হ্যাঁ পরীক্ষার ব্যবস্থা করলেই এই যে এখন 23 জন আছো না, এখানে তখন 5 জন হয়ে যাবা। হ্যাঁ এটাও আমার এক্সপেরিয়েন্সেরই ফল, এই জন্য আমি এখন পরীক্ষা নেই না। পরীক্ষা নিলে ওই 2-1 জন, তোমাকেও যদি পরীক্ষা দিতে দেই তুমি 2-4-5টা দিবা, এরপরে তুমি হারাই যাবা। এই জন্য আমি পরীক্ষা নেই না, হ্যাঁ এই বছরের ফলাফল দেখেন না, প্রথমত আপনি যে সময় একবার ফার্স্টে আমরা যে সময় ক্লাস করছি কয়েকজন ব্রিফ দিতেন, পরে লাস্ট পর্যায়ে আসতেন তখন সবাই বাইরে হয়ে যেত। হ্যাঁ ওইটাই, এই জন্যই এগুলো করি। এবার তোমাকে 4th ইয়ারের প্ল্যানটা দেখাই, এবার একটা জিনিস দেখাই তোমাদেরকে। 4th ইয়ারে কি করেছি, 4th ইয়ারে এই যে এটা এই জিনিসটা তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো তোমরা যখন 4th ইয়ারে আসবা। 4th ইয়ারে দেখো
দেড় মাস হচ্ছে ক্লাস শুরু হয়েছে, এখন পর্যন্ত মনে হয় 15টার মতো হয়েছে, এই যে 16টা। দেখো এখানে একটা লিস্ট দেয়া আছে ক্লাস। আচ্ছা আমি বলি, এখানে দেখো ক্লাস, একেবারে ক্লাস দেয়া আছে, ক্লাসের লিংক, হোম টাস্ক দেয়া আছে, হোম টাস্কের লিংক, লেকচার শিটের লিংক। এখন এই যে হোম টাস্ক, এটা কিন্তু আমি কাউকে দেই না, কিন্তু এখন 4th ইয়ারে এদেরকে দিচ্ছি। কিন্তু স্যার আমাদেরকেও এরকম করলে ভালো হতো না? হ্যাঁ কিন্তু স্যার আমাদেরকেও দেন স্যার এরকম। কিন্তু যেটা হচ্ছে কি জানো, এদের পড়বে, তারা পড়বে, যারা পড়বে না দরকার নাই স্যার, কিন্তু আমরা পড়তে চাই। আচ্ছা এদেরকে এই যে হোম টাস্ক গুলো দিয়েছি, প্রথমে 2-3 দিন দিল, অনেকেই দিল, কিন্তু তারপরে কই আর কোনো ইয়ে নাই। তা আমি আমার মতো দিয়ে যাচ্ছি আর কি, ওই নাইটিঙ্গেলের মতো আমি আমার গান গেয়েই যাচ্ছি, যে শুনলে শুনবে, না শুনলে না শুনবে, তো এরকম। তো তোমাদের ক্ষেত্রে আপনার ক্লাস করি শুধু স্যার, আসলে পড়া হয় না স্যার। লিঙ্গুইস্টিক্সে যা পড়াইছেন সব ভুলে গেছি। হ্যাঁ ওইগুলো ভিডিওগুলো আরেকবার দেখলেই হবে। আচ্ছা তুমি দেখো তাহলে, ঠিক আছে, তোমাদেরকে আমি কয়েকটা পরীক্ষা নেই, দেখোনি। এখন এই 23-24 জন আছে তো, দেখবা কমে যাবে। কিন্তু মানে এটা একবার পরীক্ষিত, কমে যায়। এমনও হয় যে লাস্টে ওই লিখতে হয় যে স্টুডেন্ট কম হওয়ার কারণে আজকের ক্লাস নিতে পারলাম না, এরকমটা লিখতে হয়। তাহলে আমরা যে আমাদের পড়ার ব্যবস্থা করেন স্যার, কিভাবে পড়বো স্যার? লিঙ্গুইস্টিক্স এরই ক্লাস নিচ্ছে। ক্লাস শুরু হয়েছে পর্যন্ত কলেজে শুধু মানে লিঙ্গুইস্টিক্সই নিচ্ছে, কারণ এটাতে সবাই ফেল করে, তো সে কারণে। হ্যাঁ লিঙ্গুইস্টিক্স ফেল করে হচ্ছে তোমার সবসময়ের জন্য সঠিক গাইডলাইনের অভাবে। সঠিক গাইডলাইনের হবে। কিছু শর্ট টেকনিক আছে, এই টেকনিকগুলো আমি তোমাদেরকে অনেকবারই বলেছি যে 3rd ইয়ারে, বা শুধু 3rd ইয়ার না, যে কোনো কঠিন সাবজেক্টের ক্ষেত্রে, সেটা হিস্ট্রি হোক, সেটা তোমার ক্রিটিসিজম হোক, সেটা লিঙ্গুইস্টিক্স হোক, বা 4th ইয়ারে গেলে ELT পাবা, যেটাই হোক না কেন, এগুলো উল্টো দিক থেকে পড়তে হয়। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করি, ওই আগে পার্ট এ নিয়ে পড়ে যাই, তারপর পার্ট বি পড়ি, তারপরে পার্ট সি পড়তে যাই। বাট এখানে একটা টেকনিকটা এরকম যে যদি আমি পার্ট সি পড়ি, পার্ট বি অনেক এমনিতেই হয়ে যায়, পড়া লাগে না। আবার দেখা যাচ্ছে যে পার্ট এ অনেকটা এমনিতেই হয়ে যায়, পড়া লাগে না। তো এই যে আমাদের ডিপার্টমেন্টগুলোতেও যেটা হয় যে টিচাররা এসে ইংলিশে বক্তৃতা দিয়ে চলে যায়, তো কি বলে কি, বাংলাতেই অনেক টিচার আছে ভালো বোঝাইতে পারে না, আবার ধরো ইংরেজিতে বলে চলে যায়। না পরে এই বলতেছে লিঙ্গুইস্টিক নাকি শেষ। হ্যাঁ ওইটাই, এরকমটা করে আমাদের এমন এক স্যারকে দিই তো পড়াই না লিঙ্গুইস্টিক। মনে হয় যে ফার্স্ট ইয়ার থেকে মানে কনসেপ্ট, ছোট কনসেপ্টগুলো ক্লিয়ার করে না, যখন 3rd ইয়ার 4th ইয়ারে উঠে যায় বলে কি তোমরা এটা পারো না, 3rd ইয়ারে উঠে গেছো, 4th ইয়ারে উঠে গেছো। না এটা টিচাররা, ওই যে বললাম যে টিচারদের বয়স হয়ে যায়, তো তখন ওনারা আর স্টুডেন্টদের যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভ থেকে চিন্তা করে না, যার জন্যই হচ্ছে ওরকমটা হয়। যাই হোক, চলো আমরা পড়া শুরু করি, আমরা ওইভাবে শুরু করব। আমি তাহলে সামনের দিন তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি আজকে, ঠিক আছে? আজকে আমি হোমওয়ার্ক দিয়ে দিবনি, তোমরা ওইটা পড়ো আর কি। ওকে, আমি চলে যাই। আমরা পড়বো আজকে অফ লাভের আমি একটা লেকচার শিট করেছি। লেকচার শিটটা খুব বেশি বড়, মানে থিমটি, এগুলোর আসলে থিম তেমন কিছু নাই। হ্যাঁ, অফ লাভ মানে কি, ভালোবাসা সম্পর্কে বলেছে, এখানে লাভটাই থিম। অফ রেভেন্স সম্পর্কে বলেছে, এখানে রেভেন্সটাই থিম। আর এগুলো সম্পর্কে আসলে বেশি তথ্য কোথাও পাওয়া যাচ্ছে না, কারণ এগুলো অফ স্টাডিজ সম্পর্কে যত গবেষণা হয়েছে, অফ প্ল্যান্টেশন সম্পর্কে যত গবেষণা হয়েছে, এইগুলো, বা অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ নিয়ে যত গবেষণা হয়েছে, বাট বাকি এইগুলো নিয়ে এত গবেষণা হয়নি। আচ্ছা চলো আমরা এটা পড়ি, এইটা আমরা আজকে শেষ করে দেব, আর আমি হোমওয়ার্ক দেব। আচ্ছা এটা আবার কি দাগ আই কে, ওইটা অনেক সময় পড়ে যায়, অনেকের ভুলে অনেকের এটা হয়ে যায়। ওকে দেখো, অফ লাভ ইজ অ্যান এসে রিটেন বাই দ্য রিনাউন্ড ইংলিশ ফিলোসফার, statesman and essayist Sir Francis Bacon এটা লিখেছেন। It was first published in 1612 as part of his essay collection titled Essays Civil and Moral। এই যে টাইটেলে তার যে একটা এসে কালেকশন ছিল, সেখানে 1612 সালে এটা সর্বপ্রথম পাবলিশ হয়। In this essay Bacon explores the multifaceted nature of love, bringing forth its various forms,
expressions and effects on human life বলা হচ্ছে যে এই এসের ভেতরে তিনি কি করেছেন এই জায়গাটাই মূলত আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা আমাদের মনে রাখতে হবে তাহলে আমরা এটা বুঝে ফেলবো এর ভেতরে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে যে এক্সপ্লোর করার চেষ্টা করেছেন দ্য মাল্টিফেস্টেড নেচার অফ লাভ অর্থাৎ ভালোবাসার যে বিভিন্ন দিক রয়েছে ভালোবাসার যে বিভিন্ন রকম গতি প্রকৃতি রয়েছে বহুমুখী যে গতি প্রকৃতি সেগুলোকে তিনি মূলত এক্সপ্লোর করার চেষ্টা করেছেন ব্রিঙ্গিং ফোর্থ ইটস ভ্যারিয়াস ফর্ম এবং ভালোবাসার যে বিভিন্ন শেপ রয়েছে আকৃতি রয়েছে সেগুলোকে তিনি সামনে নিয়ে এসেছেন অ্যান্ড এক্সপ্রেশনস এর যে এক্সপ্রেশন রয়েছে সেগুলোকে সামনে নিয়েছেন অ্যান্ড ইফেক্টস অন হিউম্যান লাইফ এবং মানুষের জীবনে ভালোবাসার যে প্রভাব সেগুলোকেও তিনি সামনে তুলে নিয়ে এসেছেন Bacon begins the essay by stating that love is an essential aspect of human nature deeply rooted in the human heart. Bacon এখানে শুরু করেছেন এই এসেটা by stating that তিনি এখানে যে জিনিসটা বলেছেন সেটা হলো যে লাভ মানুষের জীবনে বা মানুষের হিউম্যান নেচারের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ডিপলি রুটেড ইন হিউম্যান হার্ট এবং এটা মানুষের হৃদয়ে খুব গভীরভাবে পথিত রয়েছে It divides love into different categories. এটা ভালোবাসাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে ইনক্লুডিং প্যাশনেট লাভ ফ্রেন্ডলি লাভ অ্যান্ড লাভ অফ সেলফ এখানে তিনি প্যাশনেট লাভ যেমন যে প্রেমিক প্রেমিকার যে ভালোবাসা সেটা বা বাবা মা ছেলে মেয়েদের মধ্যে যে ভালোবাসা এই ভালোবাসাটাকে বলা হচ্ছে প্যাশনেট লাভ ফ্রেন্ডলি লাভ যেটা আমরা এক বন্ধু আরেক বন্ধুর জন্য জীবন দিয়ে দিই এইটা হচ্ছে ফ্রেন্ডলি লাভ আর লাভ অফ সেলফ অর্থাৎ নিজেকে ভালোবাসা যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে পারে না সে কাউকেই ভালোবাসতে পারে না আমাদের অনেক সময় এরকম হয় না যে ক্লাস 8 ক্লাস 9 10 এর ছেলেপেলে কি করে যে আরেকজনকে ভালোবাসে বলে হাত পা কেটে কুটে শেষ করে ফেলতেছে তো এটা আসলে ভালোবাসা না কারণ যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে পারবে না সে আসলে কাউকেই ভালোবাসতে পারে না তো এই লাভ অফ সেলফ এটা থাকতে হবে Bacon believed that love could have both positive and negative consequences depending on how it is experienced and expressed. বেকন এখানে বিশ্বাস করেন যে ভালোবাসার পজিটিভ এবং নেগেটিভ বিভিন্ন প্রভাব রয়েছে এবং এটা ডিপেন্ড করে কিভাবে আমরা এটাকে ফেস করতেছি বা এটা এক্সপিরিয়েন্স করতেছি এবং কিভাবে এটা প্রকাশ করতেছি সেটার উপরে অনেক সময় এরকম হয় না যে পাখিকে আমরা ভালোবেসে কি হয় খুব যত্ন সহকারে আমরা সুন্দর করে খাঁচায় বন্দি করে রেখে দিই এবং সামনে খাবার দিই সুন্দর সুন্দর তো ওই ভালোবাসাটা একটা নেগেটিভ ভালোবাসা না তাকে ভালোবাসতেছি আমরা হৃদয় দিয়েই কিন্তু তাকে আটকে রাখতেছি তো এটা কি তার জন্য ভালোবাসা হচ্ছে না তো এটা একটা নেগেটিভ ভালোবাসা আবার আমরা কি হয় আমাদের বাবা মারা কি হয় যে ছোট বাচ্চাদেরকে 6 মাস 1 বছর বয়স আচ্ছা তাকে খাওয়াচ্ছে খাবি না কেন আরো খা তো এটা কাইন্ড অফ নেগেটিভ ভালোবাসা এগুলো পজিটিভ ভালোবাসা না আচ্ছা The essay highlights the paradoxical nature of love. এই এসেটা ভালোবাসার যে প্যারাডক্সিক্যাল নেচার রয়েছে সেইটাকে এখানে হাইলাইট করা হয়েছে হোয়ার ইট ক্যান ব্রিং ইমেন্স জয় অ্যান্ড হ্যাপিনেস যেটা নিয়ে আসতে পারে হচ্ছে প্রচণ্ড রকমের মানে মজা এবং সুখ নিয়ে আসতে পারে আমাদের লাইফে বাট অলসো পেইন অ্যান্ড সরো কিন্তু আবার একই সঙ্গে আমাদের পেইন অ্যান্ড সরো নিয়ে আসে বেকন কশনস এগেনস্ট এক্সেসিভ লাভ বেকন এখানে সতর্ক করেছেন এই এক্সেসিভ বা অতিরিক্ত ভালোবাসার ক্ষেত্রে স্পেশালি হোয়েন ইট বিকামস পজিটিভ অ্যান্ড অবসেসিভ এবং যখন এটা পজিটিভ এবং অবসেসিভ হয়ে পড়ে তখন এটার ব্যাপারে সতর্ক করেছেন অ্যাজ ইট ক্যান লিড টু ডিস্ট্রাকশন কনসিকুয়েন্সেস এবং যদি এটা পজিটিভ বা অবসেসিভ হয়ে যায় তাহলে ওই ভালোবাসাটা তোমার জন্য একটা ডিস্ট্রাকটিভ কনসিকুয়েন্সে পরিণত হতে পারে আর তোমার জীবনে ধ্বংস বয়ে নিয়ে আসতে পারে আচ্ছা এবার আমরা এইটার লাইন বাই লাইন এই যেখানে লাইনগুলো রয়েছে আমরা প্যারাফ্রেজগুলো বোঝার চেষ্টা করি আমরা দেখি কতটা বুঝতে পারি আর কি দেখো শুরুতেই বলতেছে যে রোম্যান্স ইজ জেনারেলি পোর্ট্রেইড সামহাট আনরিয়ালিস্টিক্যালি ইন প্লেস থিয়েটার্স অ্যান্ড স্টেজেস এখানে আমাদের স্পিকার বলতেছেন যে হচ্ছে রোম্যান্স বিশেষ করে রোম্যান্স বা ভালোবাসা বা রোমান্টিক যে সিচুয়েশনগুলি এগুলো আমাদের নাটকগুলিতে থিয়েটারগুলিতে বা স্টেজের ওপরে সাধারণত আনরিয়ালিস্টিক্যালি প্রেজেন্ট করা হয় বাস্তবিকভাবে এগুলোকে প্রেজেন্ট করা হয় না
Love is shown to be mostly as human, very noble trait that leads to joy, ecstasy and a sense of fulfillment. এই স্টেজগুলিতে বা নাটকগুলিতে ভালোবাসাকে দেখানো হয় যে মানুষের খুবই মহৎ একটা গুণাবলী বা একটা বৈশিষ্ট্য, এবং সেটা মানুষের জীবনে আনন্দ নিয়ে আসে, তারপর সুখ নিয়ে আসে এবং সেন্স অফ ফুলফিলমেন্ট, মানে আমি সব কিছু পেয়ে গেলাম এরকম একটা ফিলিং নিয়ে আসে। ইন ভেরি স্মল নাম্বার অফ ইনস্ট্যান্সেস লাভ লিডস টু ট্র্যাজেডি অ্যান্ড সরো। খুব কম সময়টাতে আমরা দেখতে পাই যে ভালোবাসা মানুষকে ট্র্যাজেডির দিকে বা দুঃখের দিকে নিয়ে যাচ্ছে। ইট ব্রিংস উইথ ইট এন্ডস দ্যাট আর ডার্ক অ্যান্ড ফরবোর্ডিং। এবং খুব কম সময়ই ভালোবাসাটা আমাদেরকে একটা ডার্ক সিচুয়েশনের দিকে নিয়ে যায়, বা এইটা আমাদের শেষ যে মানে খারাপ কোনো কিছুর পূর্ব লক্ষণ দিয়ে থাকে, খুব কম সময় এটা হয়ে থাকে। দ্য কনসিকুয়েন্স লিডস টু ডিজাস্টার। এবং যেই জায়গাগুলোতে আমরা এরকম কিছু পূর্বাভাস পেয়ে থাকি বা আমরা ডার্ক সিচুয়েশন পেয়ে থাকি, সেই ভালোবাসাগুলো আমাদেরকে ডিজাস্টারের দিকে নিয়ে যায়, ধ্বংসের দিকে নিয়ে যায়। আচ্ছা, এরপরে যেটা বলতেছে দেখো, মেনি গ্রেট মেন অফ টুডে হু হ্যাভ বিন besotted leading to a tumultuous and eventful phase in their lives। বলা হচ্ছে আমাদের অনেক মানুষই রয়েছে যারা হচ্ছে মানে আজকের এই যুগে হু হ্যাভ বিন besotted leading a tumultuous and eventful phase in their life, অর্থাৎ যারা তাদের জীবনে এক্সপেরিয়েন্স করেছে অনেক বিক্ষুব্ধ বা অস্থির সময় এবং হচ্ছে একেবারে ইভেন্টফুল ফেজে পৌঁছে গেছে বা জীবনের খুব বাজে সময়ে তারা পৌঁছে গেছে, এরকম অনেক লোক রয়েছে আজকে। মানে ব্যাপারটা বলতেছে আমাদের লাইফে এরকম অনেক মহাপুরুষ বলতে পারো বা অনেক গ্রেট ম্যান যারা রয়েছে, তারা তাদের জীবনের একটা অস্থির এবং ঘটনাবহুল সময়ের মুখোমুখি হয়েছে আর কি। History also has in its record many great men who have been swayed by turbulent winds of romance that has tended to throw them off their feet। বলা হচ্ছে ইতিহাসেও এর রেকর্ড রয়েছে যে অনেক মানুষ যারা হচ্ছে রোমাঞ্চের যে উইন্ড আর কি, মানে যেটা রোমাঞ্চের যে অশান্ত যে বাতাস সেটার দ্বারা প্রভাবিত হয়েছে এবং তারা একটা সময় মানে তারা কি বলেছে পা হড়কে গেছে বা বলতে পারো যে তাদের পা ফসকে গেছে বা তারা পড়ে গেছে। However, there are umpteen instances where wise and sagacious men have refused to be gripped by such a distracting passion। বলা হচ্ছে যাই হোক, এখানে এমন উদাহরণও আছে যেখানে জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তিরা এই জাতীয় বিভ্রান্তিকর আবেগ দ্বারা হচ্ছে অতটা হয়নি আর কি, এফেক্টেড হয়নি। এই বিভ্রান্তিকর আবেগ বা যেটাকে বলা হচ্ছে যে ওই যে তোমার কি বলে ভালোবাসার যে ধোঁকা, সেই ধোঁকায় পড়েনি, এরকম অনেক লোক রয়েছে। আচ্ছা, আপটিম বলতে এখানে অজস্র। They have not allowed their wisdom and intellectual pursuit to be held hostage to any form of infatuation। তারা তাদের নিজেদেরকে তাদের যে জ্ঞান বুদ্ধি সেগুলো যে তারা হচ্ছে সাধনা করতেছে সেটাকে আসলে কোনো রকম মোহের কাছে আটকে থাকতে দেননি বা জিম্মি হতে দেননি। আচ্ছা, এরপরে দেখো, এবার বলতেছে মার্কাস অ্যান্টোনিয়াস, the able, ambitious and powerful member of the royalty, was given the right to rule over almost a third of the Roman Empire। বলা হচ্ছে মার্কাস অ্যান্টোনিয়াস যার নাম, তিনি সামর্থ্য হয়েছিলেন বা তিনি সক্ষম হয়েছিলেন এবং তিনি তিনি এখন সামর্থ্যবান লোক, তিনি অ্যাম্বিশাস লোক, খুবই উচ্চাভিলাষী এবং একই সঙ্গে খুব শক্তিশালী একজন মানুষ। তিনি রাজ পরিবারের একজন সদস্য হয়েছিলেন, রয়্যালটির একজন সদস্য হয়েছিলেন এবং তাকে প্রায় রোমান এম্পায়ার বা ইটালির যে রোমান যে এম্পায়ার ছিল সেই এম্পায়ারের প্রায় ওভার অলমোস্ট এ থার্ড অর্থাৎ 1/3 তাকে শাসন করতে দেওয়া হয়েছিল এই মার্কাস অ্যান্টোনিয়াসকে।
Appius Claudius, the second member of the triumvirate, was also given a third of the empire to rule over. বলা হচ্ছে এর ভেতরে আরেকজন লোক যার নাম হচ্ছে ক্লডিয়াস, তাকেও প্রায় মানে সে হচ্ছে সেকেন্ড মেম্বার ছিল এই রয়্যালটির, তাকে প্রায় সাম্রাজ্যের 1/3 শাসন করতে দেওয়া হয়েছিল, মানে তাকেও দেওয়া হয়েছিল এক কথায়। এই দুইজন, একটা হচ্ছে মার্কাস আর একটা হচ্ছে ক্লডিয়াস, অ্যাপিয়াস ক্লডিয়াস। এরপরে আসো, অ্যান্টোনিয়াস ওয়াজ অ্যামোরাস, আনরেস্ট্রেইনড অ্যান্ড ইম্পালসিভ। কিন্তু এর ভেতরে আমাদের যে অ্যান্টোনিয়াস, সে ছিল হচ্ছে অ্যামোরাস, মানে মানে প্রেম করতে চায় এরকম আর কি। তারপর আনরেস্ট্রেইনড মানে অসংযত, এবং ইম্পালসিভ খুব আবেগপ্রবণ ছিলেন। হি হ্যাড লিটল কন্ট্রোল অফ হিজ হার্ট দ্যাট ওয়ান্ডার্ড ওয়াইল্ডলি ইন পারসুয়েট অফ লাভ আর লাস্ট। এবং তার হৃদয়ের প্রতি আসলে অতটা কন্ট্রোল ছিল না, তার হৃদয়টা সবসময়ের জন্যই ভালোবাসা এবং লাস্টের পিছনে যেন বন্য হয়ে যেন ঘুরে বেরিয়েছে। অ্যাপিয়াস ক্লডিয়াস ইজ ফ্রেন্ড অ্যান্ড কম্প্যাট্রিয়ট। এই ক্ষেত্রে আচ্ছা, ওয়াজ এ সবার কন্টেন্টেড অ্যান্ড সেজ লাইক পারসন অফ গ্রেট উইজডম অ্যান্ড রেস্ট্রেইন্ট। অন্যদিকে হচ্ছে তার বন্ধু, যার নাম হচ্ছে অ্যাপিয়াস ক্লডিয়াস, তিনি তার বন্ধু, একই সঙ্গে তার স্বদেশী বলতে পারে, তার কম্প্যাট্রিয়ট, অর্থাৎ তার একই দেশের লোক আর কি। তো তিনি ছিলেন একজন শান্ত, সন্তুষ্ট এবং অনেকটা সেইন্ট টাইপের লোক বলতে পারো, যে তিনি হচ্ছে এই যে সেজ বলতে এটি সেইন্ট বা বলতে পারো সাধু সন্ন্যাসী টাইপের মতো মানুষ, এবং তিনি তার যে আবেগ অনুভূতি এগুলোকে খুব কন্ট্রোল করতে পেরেছিলেন, নিজেকে সংযম করতে পেরেছিলেন। He never let his desires to overwhelm him and influence his decisions. তিনি হচ্ছে কখনোই তার আকাঙ্ক্ষাকে, তার যে হচ্ছে সিদ্ধান্তগুলি এবং তার যে অনুভূতিগুলি সেগুলোকে প্রভাবিত হতে দেননি। So he never erred, never strayed and never brought himself to disrupt আচ্ছা disrepute আর কি, reputation আর কি, সেখান থেকে disrepute while chasing romantic passions। সুতরাং যেটা করেছেন তিনি, সেটা হচ্ছে তার রোমান্টিক আবেগকে তিনি ফলো করতে গিয়ে তিনি তার নিজেকে কখনোই এই নেভার স্ট্রে করেছেন আর কি, তিনি কখনো ভুল করেননি, তিনি কখনো নিজেকে উচ্ছন্নে নিয়ে যাননি, এবং কখনোই তিনি হচ্ছে তার খ্যাতির যে রেপুটেশনটাকে সেটাকে ডিসরেপিউট করেননি, মানে তিনি কখনোই তার নিজেকে হচ্ছে বেসামাল করে তুলেননি। বেকন সেটস দ্য কেস অফ দ্য গ্রিক ফিলোসফার Epicurus, who advocated discipline, restraint and self-control of leading one's lives. আচ্ছা, এখানে আমাদের ফ্রান্সিস বেকন তিনি একজনের নামকে অ্যালিউশন করতেছেন, সেটা হচ্ছে গ্রিক ফিলোসফার এপিরাস। তিনি সবসময়ের জন্য ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, তারপর নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা, তারপরে আত্মসংযম, এইগুলোর মানুষের জীবনে যে লিড দেয় এইটাকে তিনি সবসময় সমর্থন করেছেন, তিনি অ্যাডভোকেসি করেছেন এইগুলোর ব্যাপারে। অর্থাৎ মানুষকে মানুষ হতে হলে তাকে অবশ্যই এই ডিসিপ্লিন মেনটেন করতে হবে, রেস্ট্রেইন্ট হতে হবে এবং সেলফ কন্ট্রোল হতে হবে। ইন হিজ রাইটিংস হি হ্যাজ কশনড এগেনিস্ট দ্য পেরিলস অফ চেজিং ওয়ার্ল্ডলি প্লেজার দ্যাট ইনভ্যারিয়েবলি র্যাভেজ আওয়ার লাইফস। বলা হচ্ছে তিনি তার রাইটিংগুলোতে তিনি পার্থিব আনন্দের পেছনে মানে ছুটতে গেলে আমাদের জীবন যে সবসময় ধ্বংসের দিকেই যাবে সেই বিষয়ে তিনি হচ্ছে একটা কশন করেছেন, সতর্ক করেছেন আমাদেরকে। হি সেইড, তিনি এই কথাটা বলেছেন, এটা হচ্ছে আমাদের ল্যাটিন ফ্রেজ, হুইচ লিটারেলি মিনস, যার মানে আক্ষরিক অর্থ যেটা বোঝায় সেটা হলো উই আর বিগ এনাফ থিয়েটার ফর ওয়ান অ্যানাদার। বলা হচ্ছে আমরা নিজেরাই একজন আরেকজনের জন্য যথেষ্ট বড় হচ্ছে থিয়েটার, মানে আমাদের লাইফটাই হচ্ছে এক একটা নাটক,
আমাদের জীবনটাই হচ্ছে নাটকীয়। Through this sermon, he says that we can live our lives in full without getting into conflicts, revenge and other such misdeeds. আচ্ছা, তিনি তার এই যে সারমন, তার যে এই যে শিক্ষা উপদেশ, সেই উপদেশের মধ্যে বলেছেন যে আমরা সকলে দ্বন্দ্ব, প্রতিশোধ এবং এই জাতীয় আরও যে খারাপ কাজগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে আমাদের জীবনকে পরিপূর্ণভাবে, খুব সুন্দরভাবে ইয়ে করতে পারি আর কি, এনজয় করতে পারি। উই ক্যান লিভ আওয়ার লাইফ, মানে আমাদের জীবনটাকে খুব পরিপূর্ণভাবে আমরা সাজাতে পারি বা অতিবাহিত করাইতে পারি যদি আমরা এই কনফ্লিক্ট, রেভেঞ্জ এগুলো যদি না রাখি, মিসডিড এগুলো যদি না রাখি। হি deprecates the way valiant men of great work kneel before the women of their love looking so miserable and small. তিনি বলেছেন যে গ্রেট মানুষ, হি deprecates, তিনি এখানে বর্ণনা করেছেন যে যেভাবে বড় বড় মানুষরা, গ্রেট মানুষরা ভালোবাসার জন্য মেয়েদের সামনে যখন তারা নীল ডাউন করে, হাঁটু গেড়ে তাদের লাভ দেখাতে যায়, তখন তাদেরকে খুব মিজারেবল এবং স্মল দেখায়। মানে বীর পুরুষেরা যখন ভালোবাসার টানে নারীদের সামনে নতজানু হয়ে পড়ে, তখন সেটাকে তিনি আসলে অবজ্ঞা করেছেন এবং অবজ্ঞা করে তিনি বলতেছেন যে এইটা হচ্ছে তখন তাদেরকে অনেক মিজারেবল দেখায়। Such capitulation is unwarranted and degrading for worthy and gifted men. বলতেছে যে এই ধরনের একটা আত্মসমর্পণ, এই যে ক্যাপিচুলেশন, ইজ আনওয়ারেন্টেড, মানে অযৌক্তিক এক কথায়, অ্যান্ড ডিগ্রেডিং ফর ওয়ার্দি অ্যান্ড গিফটেড ম্যান, এবং এটা একটা অসম্মানজনক ব্যাপার এই বীর পুরুষদের জন্য, মানে সামর্থ্যবান এবং গিফটেড যে মানুষ রয়েছে তাদের জন্য এটা একটা মানে খারাপ কাজ আর কি। আচ্ছা, এবার আছে এখানেতে বলা হচ্ছে যে unfettered love is a passion that invariably overwhelms and thus undermines a man. বলা হচ্ছে unfettered love, হ্যাঁ, unfettered love এটা হচ্ছে এক ধরনের প্যাশন, যেটাকে বলতে পারো হচ্ছে নিরবচ্ছিন্ন ভালোবাসা। সেটাকে বলা হয় এটা, মানে এটা এমন একটা আবেগ যেটা সবসময়ের জন্য আমাদেরকে অভিভূত করে রাখে এবং একজন মানুষকে দুর্বল করে ফেলে, আন্ডারমাইন করে রাখে। যেমন এই যে ধরো আনফেটার্ড লাভ বলতে ধরো যে আমরা ফ্যামিলির প্রতি আমাদের যে ভালোবাসা, বাবা মা বাচ্চা কাচ্চা, বলা হচ্ছে এই ভালোবাসা কি করে আমাদেরকে সবসময় অভিভূত করে রাখে এবং আমরা যাই করি না কেন, যেখানে থাকি না কেন, দিন শেষে আমরা কিন্তু বাড়িতে ফিরে আসি। এটা কিন্তু এক ধরনের ভালোবাসার টানেই আসি এবং এটা আমাদেরকে অভিভূত করে রাখে। আমরা দূরে গেলেও যেন বাড়িতে ফিরে আসার জন্য ব্যাকুলতা কাজ করে। বলতেছে এইটাই আমাদেরকে আন্ডারমাইন করে, মানে আমাদেরকে দুর্বল করে রাখে। ধরো তুমি জানতে পারলে যে তোমার কোনো একটা বাচ্চা কাচ্চাকে অপহরণ করা হয়েছে এবং বলা হলো যে এত টাকা দিতে হবে, তুমি দিতে বাধ্য, কারণ তুমি তোমার বাচ্চা কাচ্চার প্রতি দুর্বল তুমি। তো এরকম বলতেছে যে এই ধরনের ভালোবাসা আমাদেরকে দুর্বল করে ফেলে। ইন এ ওয়ে ইট ডিভ্যালুস হিম অ্যান্ড ট্রিভিয়ালাইজেস হিজ স্ট্যান্ডিং বিফোর আদার্স। বলা হচ্ছে এটা এমন একটা ওয়ে যেটার মাধ্যমে ওই ব্যক্তিকে, ওই বীর পুরুষকে ডিভ্যালু করা হয়, অবমূল্যায়ন করা হচ্ছে এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে অন্যদের সামনে। ইন রোম্যান্টিক ডিসকোর্সেস, ভালোবাসার যে আলাপ আলোচনা সেই জায়গাগুলোতে, এক্সাজারেশন অফ দ্য বিউটি অ্যান্ড পার্সোনা অফ দ্য বিলাভেড ইজ রুটিনলি রেস্টোরড টু। আচ্ছা, বলা হচ্ছে যে ভালোবাসার যে আলাপ আলোচনা, সেই আলাপ আলোচনার সময় বিলাভেডের সৌন্দর্য এবং তার যে ব্যক্তিত্ব সেটা নিয়ে খুব রুটিনলি বারবার প্রশংসা করা হয়ে থাকে এবং সেখানে এক্সাজারেশন ইউজ করা হয়, অতিরঞ্জিত করা হয়। তুমি আকাশের চাঁদ, তো কই আকাশের চাঁদ আর কই একটা মানুষ, তাই না? তুমি এই পৃথিবীর সেরা সুন্দরী, এইগুলো হচ্ছে এক্সাজারেশন আর কি। Such effusive praise and embellishment looks apt only in romance, not in practical life. বলা হচ্ছে এই জাতীয় তোমার প্রশংসনীয় প্রশংসা আর কি, এবং হচ্ছে রোম্যান্সের অলঙ্করণ যেটা, সেটা মানে সেটা শুধু রোম্যান্সের ক্ষেত্রেই হচ্ছে এটা তোমার উপযুক্ত, প্র্যাকটিক্যাল লাইফে এইটা না, প্র্যাকটিক্যাল লাইফে এইটা না। A lover who sacrifices his discerning power
to pour honeyed words on his women obviously compromises with his intelligence and power of judgment. বলা হচ্ছে একজন লাভার যে কিনা তার হচ্ছে স্যাক্রিফাইস করতেছে, হচ্ছে একজন প্রেমিক তার ইন্টেলিজেন্স, বিচার বুদ্ধি এইগুলোকে সে স্যাক্রিফাইস করতেছে, বিসর্জন দিচ্ছে একটা মহিলার ওপরে তার মধুর শব্দ হচ্ছে বর্ষণ করার জন্য, মানে সুন্দর সুন্দর কথা বলার ক্ষেত্রে, এবং এর ফলে সে তার বুদ্ধিমত্তা এবং বিচারিক যে ক্ষমতা, জাজমেন্টের সাথে সে মূলত হচ্ছে কি বলতেছে একটা মানে স্যাক্রিফাইস করতেছে আর কি সেটাকে। ব্যাপারটা হচ্ছে যে এটা না করে সে অন্য কাজ করতে পারতো, সেটা না করে সে কি করতেছে একটা মেয়ের পিছনে ঘুরে বেড়াচ্ছে, এতে করে তার টাইম সবকিছু নষ্ট হচ্ছে। সেটাই বলতেছে যে সে তার ইন্টেলিজেন্স নষ্ট করতেছে, সে তার পাওয়ার অফ জাজমেন্টটা নষ্ট করতেছে এটা করতে গিয়ে। ইন দ্য প্রসেস হি ডিভ্যালুয়েস হিজ ইনার সেলফ, এবং এইভাবেই ওই ম্যানটা তার নিজের যে মূল্যবোধ সেটাকে বা তার যে মূল্যটা সেই মূল্যটাকে ডিভ্যালু করতেছে, মূল্যটা কমায় ফেলতেছে। নো ম্যান উইথ সাম amount of pride in him will never lavish so much of undeserved praise on his beloved. বলা হচ্ছে যে কোনো মানুষই মানে অর্থাৎ কোনো যে মানুষগুলি তার নিজের ব্যাপারটা নিয়ে কিছুটা প্রাইড ধরে রাখতে চায় সে কখনোই তার প্রেমিকাকে নিয়ে এরকম হচ্ছে অযথা প্রশংসা করবে না, এবং এই ক্ষেত্রে একই সঙ্গে সেটা হচ্ছে আনডিজার্ভড এবং একটা ল্যাভিশ টাইপের হচ্ছে কাজ। মানে এক কথায় মানুষদের নিজস্ব ব্যক্তিত্বকে ধরে রাখতে হবে। হ্যাঁ, প্রেমিকা হয়েছে, প্রেমিকাকে একেবারে সব মানে শুধু তার প্রশংসাই করে যাচ্ছে, এটা করা যাবে না, ওখানে নিজের পার্সোনালিটি ধরে রাখতে হবে। সো বেকন ফিলস ইন্ডালজিং ইন superfluous praise of his women is both demeaning and unbecoming. বলা হচ্ছে যে সুতরাং বেকন এখানে বলতে চাচ্ছেন যে হচ্ছে সব সময়ের জন্য কোনো পুরুষ মানুষ যদি তার যে নারীটা রয়েছে বা তার যে ওয়াইফ বা প্রেমিকা রয়েছে তার যদি প্রশংসা করতে চায়, অযথা প্রশংসা যদি করে, তাহলে এটা হচ্ছে অপমানজনক এবং একটা অপ্রীতিকর বিষয়। ডিমেনিং এবং আনবিকামিং। Such men cannot be said to be wise at all. এই জাতীয় মানুষকে কখনোই জ্ঞানী বলা যেতে পারে না। আচ্ছা, কতখানি আছে আরো? আর তিনটা রয়েছে, আমরা তিনটা পড়ে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, বলা হচ্ছে দেখো, such penchant to flatter the women becomes easily evident as a weakness of character to others in the society. বলা হচ্ছে এই রকমের পেনচান্ট আর কি, মানে পেনচান্ট ফ্ল্যাটার টু উইমেন, বলা হচ্ছে এই রকমের প্রবৃত্তি যে মানুষ মেয়েদেরকে তোষামত করার, পেনচান্ট বলতে প্রবৃত্তি, এই রকমের এই যে মেয়েদেরকে তোষামত করার যে প্রবৃত্তি বিকামস ইজিলি এভিডেন্ট, এটা খুব সহজেই প্রকাশ পেয়ে যায় অ্যাজ আ উইকনেস অফ ক্যারেক্টার টু আদার্স ইন দ্য সোসাইটি, মানে ওই ক্যারেক্টারের উইকনেসটা এবং হচ্ছে সমাজের অন্য মানুষের কাছে এটা প্রকাশিত হয়ে যায়। মানে এক কথায় বলতে হচ্ছে নারীকে তোষামত করার যে প্রবৃত্তি এটা সমাজের অন্যদের কাছে ওই লোকটার চরিত্রের যে সমস্যা রয়েছে সেটাই প্রকাশ পাইয়ে দেয় আর কি। When the lady doesn't feel like reciprocating the love, she treats the romantic overtures as a pathetic weakness of a man's character. বলা হচ্ছে যে এই যে অনেক প্রশংসা করা হলো, বাট প্র্যাকটিক্যাল লাইফে এসে যখন ওই ভদ্র মহিলা দেখে যে প্রেমের এই জিনিসগুলির ব্যাপারে মানে অতটা আর রেসিপ্রোকেটিং হচ্ছে না, হ্যাঁ, মানে ডাজন্ট ফিল লাইক রেসিপ্রোকেটিং দ্য লাভ, অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইফে এসে দেখা যাচ্ছে আসলে এটা বাস্তব না। তুমি এই যে বললা তোমার প্রেমিকাকে বলতেছো তুমি আকাশের মতো উদার, তুমি হচ্ছে ইয়ের মতো সুন্দরী, কিন্তু আসলে মেয়েটা তো বুদ্ধিমান, সেও তো জানে যে কোনটা ফ্ল্যাটার করা হচ্ছে বা কোনটা কি। তো বলতেছে এইটা যখন ঘটে তখন যখন বাস্তব লাইফে সে যখন এটা দেখে যে না এইটা আসলে কোনো রকমের মিল নাই, সে ট্রিটস দ্য রোমান্টিক ওভারচার্স, তখন সে এই যে এই রোমান্টিক ওভারচারগুলিকে
পুরুষের চরিত্রের একটা দুর্বলতা হিসেবে বিবেচনা করে। লাভ অফ এ ম্যান টুয়ার্ডস আ উইমেন ক্যান লিড টু টু কনসিকুয়েন্সেস। বলা হচ্ছে যে পুরুষ মানুষের ভালোবাসা, কোনো একটা মহিলার প্রতি ভালোবাসাটাকে দুইটা প্রভাব রয়েছে, দুইটা প্রভাবের দিকে নিয়ে যেতে পারে। ইদার দ্য লেডি উড ইনথুজিয়াস্টিক্যালি রেসিপ্রোকেট ইট, হয় ওই মেয়েটা এটার প্রতিদান দিবে স্বইচ্ছায়, or it would create a secret contempt towards the men making the unsolicited propositions। বলা হচ্ছে যে হয় এই মেয়েটা হচ্ছে একটা যথাযথ প্রতিদান দিবে, অথবা এই অযাচিত প্রস্তাবকারী যে লোকটি তার প্রতি একটা গোপন অবজ্ঞা সে পোষণ করবে নিজের ভেতরে। হয় না যে মানে সে বুঝেই ফেলতেছে, অনেক মেয়েরা আছে দেখা যাচ্ছে যে প্রশংসা করলে মন থেকে ওটাকে মেনে নেয় যে ওকে ঠিক আছে, আবার অনেকে আছে বুঝে যায় না এটা হচ্ছে আমার প্রতি এমনিতে বাড়িয়ে বলতেছে বা একটু কি বলে ওটা ফ্ল্যাট করতেছে, ফ্ল্যাটিং করতেছে, এটা সে বুঝে ফেলে এবং তখন সে মনে মনে ওই লোকটাকে ঘৃণা করে। সো মেন মাস্ট বি অ্যাওয়ার অফ সাচ প্যাশন দ্যাট কুড প্রুভ টু বি ওয়েস্টফুল অ্যান্ড রুইনাস। বলা হচ্ছে সুতরাং মানুষের উচিত, পুরুষদের উচিত সচেতন হওয়া, যে মানে পুরুষদের উচিত এমন আবেগ সম্পর্কে সচেতন হওয়া যা আমাদেরকে ধ্বংসাত্মকও করতে পারে, রুইনাসও করতে পারে, বা সেটা ওয়েস্টও হয়ে যেতে পারে ওই আবেগটা। ইট কুড লিড টু সেলফ ডাউট অ্যান্ড লস অফ সেলফ এস্টিম ইন দ্য ম্যানস মাইন্ড। বলা হচ্ছে এইটা মানুষকে কি করে, নিজের প্রতি সন্দিহান করে তোলে এবং নিজের যে পাওয়ার বা নিজের যে একটা সক্ষমতা সেটার ব্যাপারে সেই কনফিডেন্সটাকে লুজ করে দেয়। বেকন রিমাইন্ডস হিজ রিডার্স অ্যাবাউট দ্য লাভার। এখানে বেকন মূলত রিমাইন্ড করা দিচ্ছে, মনে করিয়ে দিচ্ছে আমরা যারা তার রিডার তাদেরকে এই লাভার সম্পর্কে। আনডিউলি ইনফ্যাচুয়েটেড বাই হেলেনা lost the two loveliest women, Juno and Pallas। বলা হচ্ছে এখানে তিনি মনে করিয়ে দিচ্ছেন যে হেলেনা কিভাবে অযথা মুগ্ধ হয়ে গিয়েছিল তার দুইটা হচ্ছে প্রিয়তম নারীর ক্ষেত্রে, একটা হচ্ছে জুনো আর একটা প্যালাসকে হারিয়েছিল। এটা হচ্ছে তোমার ওই যে ইলিয়াডের কাহিনী বা মিথোলজিক্যাল কাহিনী, এটা আলোচনা করতে গেলে একদিন এটাতেই লাগবে। তো এটা যখন তোমরা 4th ইয়ারে পড়বা তখন এটা আলোচনা করা হবে। ওকে, এবার আসো এখানে। দ্য মেন হু সি নাথিং ইন দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট সেন্সুয়াল প্লেজার অ্যামিডস্ট উইমেন ব্রিং রুইন অন টু দেমসেলফ। বলা হচ্ছে মেয়েদের ভেতরে যে সমস্ত লোকজন শুধুমাত্র সেন্সুয়াল প্লেজার ছাড়া অন্য কিছু দেখতে পায় না, তারা মূলত তাদের নিজেদেরকে ধ্বংস করে ফেলতেছে। In their senseless pursuit of carnal pleasure they lost both wealth and wisdom। বলা হচ্ছে যে তারা এই যে সবসময় তাদের মানে ফিজিক্যাল চাহিদার জন্য যে মেয়েদের পিছনে যে ঘুরে বেড়াচ্ছে, এর ফলে তারা কি করতেছে, তাদের সম্পদ এবং জ্ঞান দুইটাকেই নষ্ট করে ফেলতেছে। ডিউরিং আনগার্ডেড টাইমস such passion comes rushing as floods swamping the lover miserably। বলা হচ্ছে এর ফলে যেটা হয় যে আনগার্ডেড টাইম যেটা রয়েছে, অর্থাৎ তুমি যখন হচ্ছে কি বলে অরক্ষিত অবস্থায় রয়েছে, এই সময়টাতে এই ধরনের আবেগগুলো আমাদের সামনে ছুটে আসে অনেকটা বন্যার মতো। বন্যার পানি যেরকম দুর্বিষহ হিসেবে আমাদের সব কিছু ভাসিয়ে দেয়, ঠিক সেরকমই এই আবেগগুলো এরকম ভাসিয়ে দেয় আমাদেরকে। Such overpowering of the lover by passion happens more during times of great prosperity। এবং এই জাতীয় আবেগ ওভারপাওয়ারিং অফ লাভার মানে এই জাতীয় আবেগগুলি আসে কোন সময়টাতে জানো, যখন আমাদের হচ্ছে হ্যাপেন্স মোর ডিউরিং টাইম অফ গ্রেট প্রসপারিটি, অর্থাৎ যখন আমাদের প্রসপারিটির সময়, হ্যাঁ, অর্থাৎ আবেগ দ্বারা আমাদের যারা প্রেমিক তাদের বা পুরুষদের এই ধরনের হচ্ছে মানে এক কথায় বলতে পারো যে আবেগের চূড়ান্ত মুহূর্ত যেটা, সেই চূড়ান্ত মুহূর্তগুলো আসে আমাদের ওই সময়গুলোতে, যে সময়টাতে আমাদের প্রসপারিটির সময়। হয় না যে কেবল আমরা ক্লাস 8-9-এ উঠেছি, যখন আমাদের পুরোপুরি পড়াশোনার টার্গেট ভালো কলেজে ভর্তি হওয়া, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, সে সময় এই আবেগগুলো খুব আসে।
এবং এর ফলে যেটা হয় কি যে আমাদের জীবনটাকে ভাসিয়ে নিয়ে চলে যায় যারা এটার খপ্পরে পড়ে যায়। Rarely during times of adversity urge of carnal pleasures inundate the lover's mind। বলা হচ্ছে খুব কদাচিতই রয়েছে যে প্রতিকূল সময়ে আমাদের দৈহিক আনন্দের যে তাগিদগুলো রয়েছে সেগুলো প্রেমিকের মনকে ডুবিয়ে দেয়। মানে আমাদের জীবনের যে খারাপ সময়গুলোতে, সেই খারাপ সময়গুলোতে এই ছোট ছোট আনন্দগুলি যে আমাদেরকে মানে মোহিত করে তা কিন্তু পারে না, বরং কি করে আমাদেরকে আরো কষ্ট দেয়। ইস, ওইটা যদি না করতাম আজ আমি তাহলে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যেতাম, ওই সময় যদি ওরে নিয়ে এত ডেটিং ফেটিং না করতাম তাহলে আজকে চান্স পেয়ে যেতাম, ওর তো ঠিকই ভালো একটা বিসিএস ক্যাডারের সাথে বিয়ে হয়ে গেল, আমার কি হবে? এরকমটা হয়, কিন্তু এরকম আমরা দেখেছি। Both during times of great happiness and affluence and during period of sorrow, want and distress, yearning for carnal pleasure get accentuated। বলা হচ্ছে both time, উভয় টাইমই, যে সময়টাতে আমরা হচ্ছে পরম সুখ এবং সমৃদ্ধির সময়ে এবং দুঃখ ও চাওয়া পাওয়া বা এমনকি কষ্টের সময়ে উভয় দিক থেকে দৈহিক যে আমাদের যে সুখ, কার্নাল প্লেজারের যে আকাঙ্ক্ষা সেটা খুব প্রবল হয়। মানে আমরা যখন খুব সুখে থাকি তখনও কার্নাল প্লেজারটা খুব কাজ করে, আবার যখন খুব দুঃখে থাকি তখনও কার্নাল প্লেজারটা কাজ করে। মানে হয় না যে পুরুষ মানুষ যখন খুব বেশি টাকা পয়সা ইনকাম করে তখন সে সৌদি আরবের পুরুষদের মতো হয়ে যায়, মানে একাধিক, তখন সে সুন্নত পালন করতে চায়, 4 বিয়ে। আর যখন হচ্ছে তোমার দুঃখ কষ্টে পড়ে তখন সে সুন্নত না, যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকে, এবং ওই সময় তার কার্নাল প্লেজারটা মানে ওই আবেগটা খুব কাজ করে। সো সাচ এ স্লাইড বলে তো সব স্ত্রী চাইবে যে আমার স্বামী গরিবই থাক, যাতে সে সুন্নত না পালন করতে পারে। ওই যে সেদিন ইয়ের হচ্ছে একটা ভিডিও দেখতেছিলাম ইয়েতে ওয়াজের, ওখানে প্রশ্ন করেছে যে এমন কি কাজ আছে যেটা করলে আমার হাজবেন্ড ওই জান্নাতে গিয়ে হুর পাবে না। তো হুজুর বলতেছে যে ওইখানে ওইটা নিয়েও ইয়ে করতে হবে। আচ্ছা, তো তখন বলছে যে আপনার হাজবেন্ড এই এই মানে এই পার্থিব জীবনে যা যা করতে চাচ্ছে করতে দেন, তাহলে আর সে বেহেশতে গিয়ে হুর পাবে না। মানে আসলে তাই, সে যদি এখন এখানে খারাপ বিহেভ করে বা খারাপ ভাবে চলাফেরা করে তাহলে সে তো আর জান্নাতে যেতে পারবে না, তাহলে আর হুর পাবে না। আচ্ছা আচ্ছা, such a slide to a state when the man is gripped by passion can be termed as a child of folly। বলা হচ্ছে এইরকম একটা মুহূর্তে যখন কোনো একটা মানুষ আবেগের কাছে ধরা খেয়ে যায় তখন সেটাকে বলা যেতে পারে এ চাইল্ড অফ ফলি, মানে বেচারা বা একটা মূর্খ সন্তান বা মূর্খ একটা ছেলে বলতে পারি আমরা ওটাকে। unbridled pursuit of sensual pleasure, if allowed to continue, might ruin business, professions, health and wealth. Men can seldom follow their noble goals of their lives। বলা হচ্ছে এরকম লাগামহীন, আনব্রিডেলড মানে লাগামহীন পারসুয়েট অফ সেন্সুয়াল প্লেজার, মানে শারীরিক ভালোবাসার যে প্রতি যদি কেউ ধাবিত হয় লাগামহীন ভাবে, এবং এটা যদি চলতে দেওয়া অ্যালাউ করা হয়, তাহলে তোমার ওই পুরুষের কি হবে, বিজনেস, চাকরি বাকরি এগুলো নষ্ট হয়ে যাবে, প্রফেশন নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্য এমনকি সম্পদ সবই শেষ হয়ে যাবে, এবং ওই মানুষটা খুব কম সময়ই নোবেল যে তার জীবনের যে লক্ষ্য রয়েছে, মহৎ যে লক্ষ্যগুলি সেগুলোতে রিস্ক করতে পারবে। এবার আসো বলতেছে যে ওয়ারিয়ার্স মানে যোদ্ধা, আর্মি জেনারেলস অ্যান্ড প্রফেশনাল ফাইটিং মেন হ্যাভ এ স্পেশাল অ্যাট্রাকশন ফর বোথ ওয়াইন অ্যান্ড উইমেন। বলা হচ্ছে সমাজে যারা যোদ্ধা শ্রেণী বা আর্মি জেনারেল তাদের বা এরকম ফাইটিং প্রফেশনাল যারা হচ্ছে যোদ্ধা টাইপের, যুদ্ধ করাই যাদের কাজ, তাদের লাস্ট সেন্টেন্সটা যদি আরেকটু রিপিট করতেন স্যার। এইটা এর আগের স্লাইডটা। আচ্ছা একটু লাস্ট করো। আচ্ছা এইখানটা। হ্যাঁ এটা জি জি স্যার। Such a slide to a state when a man is gripped by passion can be termed as a child of folly। বলা হচ্ছে এই রকমের স্লাইড যদি হয়, অর্থাৎ কোনো একটা মানুষের ধরো টাকা পয়সা আছে,
তারপরে ধরো কোনো একটা মানুষের টাকা পয়সা মানে যখন থাকে আর কি, বা এক কথা যখন সে কার্নাল প্লেজারের প্রতি খুব বেশি অ্যাফেক্টেড হয়ে পড়ে, তখন সেই জায়গায় সে কি হচ্ছে যে গ্রিপড বাই প্যাশন, আবেগের দ্বারা তাড়িত হয়ে যাচ্ছে। এই সময়টাতে সে কিছু ভুল করে, যে ভুলগুলোকে বলা হচ্ছে চাইল্ড অফ ফলি, বাচ্চাদের মতো কিছু ভুল করে। হয় না যে একটা লোক খুব সুন্দর, ওই যে বলে একটা কথা আছে যে কোনো একটা লোককে যদি তোমার শত্রু হয়ে থাকে, তাকে যদি হারাতে চাও, তাহলে তাকে হয় সেকেন্ড টাইম বিয়ে করায় দাও, অথবা তাকে কোনো মামলায় জড়িয়ে দাও। তো ব্যাপারটা হচ্ছে যে সে এরকম আবেগতাড়িত যখন মুহূর্ত হয়, তখন সে কিছু ভুল করে বসে, এবং সেই ভুলটাকে বলা হচ্ছে চাইল্ড অফ এ ফলি। মানে ওই লোকটাকে তখন বলা হয় যে মানে কি বলে, চাইল্ড অফ এ ফলি, এটাই বলা হয়, মূর্খের মতো কাজ করেছে বা বাচ্চাদের মতো কাজ করেছে, এরকমটা। অনেক সময় এরকম লোক এরকম ভুল করার পরে বলে না, হাই আমি এটা কেন করলাম, কেন এই বাচ্চাদের মতো কাজ করতে গেলাম, কেন আমি ইপটিজিং করতে গেলাম, ইপটিজিং না করলেই তো আমি কেন একটা শীষ বাজাতে গেলাম, না করলেই তো আমি জেলখানায় যেতাম না, এই টাইপের। এরপরে বলতেছে আনব্রিডলড পারসুয়েট অফ সেন্সুয়াল প্লেজার, শারীরিক ভালোবাসার প্রতি যদি তুমি লাগামহীনভাবে ছুটে বেড়াও, ইফ অ্যালাউড টু কন্টিনিউ, এবং এটা যদি চলতেই থাকে, তাহলে মাইট রুইন বিজনেস, তাহলে এটা কি করবে, তোমার বিজনেসকে ধ্বংস করে দেবে, তোমার প্রফেশনকে ধ্বংস করে দেবে, শরীর, স্বাস্থ্য, সম্পদ সবকিছুই ধ্বংস করে দেবে। মেন ক্যান সেলডম ফলো দেয়ার নোবেল গোলস অফ দেয়ার লাইফ, এবং ওই সমস্ত মানুষ তারা কি করবে, তাদের যে জীবনে যে মহৎ লক্ষ্য, এই লক্ষ্যগুলোতে তখন খুব সেলডম ফলো, মানে কদাচিৎ ফলো করতে পারবে। বলতে পারো যে 1%, 2% লোক, এরকমটা। বুঝতে পেরেছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ধরো তুমি হ্যাঁ, তোমার একজন আছে, তুমি তাকে এত সময় দিচ্ছ যে তাকে বাজারটাও শুদ্ধ করে দাও, হ্যাঁ, তাকে মেসে গিয়ে তার বাজারটা সব করে দিচ্ছ, তার নোট করা সব কিছু এত করে দিচ্ছ যে লাস্টে গিয়ে তোমার পরীক্ষা খারাপ হয়ে যাচ্ছে, অথচ তুমি ভালো স্টুডেন্ট ছিলা, তুমি হয়তো বিসিএস ক্যাডার হতে পারতা, অথবা আরও বড় কিছু হতে পারতা, কিন্তু পরে আর প্রাইমারির টিচারও হতে পারতেছো না। এরকম দেখেছি, আমাদের ক্ষেত্রেও ঘটেছে, আমাদের ফ্রেন্ডরাও এরকম অনেক রয়েছে যারা অনেক ভালো কিছু করতে পারতো কিন্তু করতে পারেনি। আলটিমেটলি যে ওইটা অ্যাচিভ করেছে সবাই, তাও অ্যাচিভ করতে পারেনি, মানে ওকে যে বিয়ে করতে পেরেছে তাও পারেনি। দেখা যায় যে ও আরেকটা ভালো পেয়ে ফ্যামিলির প্রেশারে পড়ে ওদিকে বিয়ে করে ফেলেছে, তখন ওই কোনো রকম প্রাইমারির টিচার বা হাই স্কুলের টিচার হয়ে আছে। এবার বলতেছে যে যারা যোদ্ধা শ্রেণীর লোক, যারা আর্মি জেনারেল বা যাদের কাজই হচ্ছে যুদ্ধ করা, এই সমস্ত লোকগুলোর দুইটা জিনিসের প্রতি অ্যাট্রাকশন থাকে, একটা হচ্ছে উইমেন, আরেকটা হচ্ছে ওয়াইন, মানে মেয়ে এবং মদ, এই দুইটার প্রতি তাদের একটা আকর্ষণ থাকে। দে সিম টু কম্পেনসেট দ্য ডেঞ্জার দে ফেস ইন দ্য ব্যাটেল ফিল্ডস উইথ দ্য প্লেজার ডেরাইভড ফ্রম দ্য কোম্পানি অফ সেন্সুয়াস উইমেন। তারা মূলত তাদের যুদ্ধক্ষেত্রে যে তাদের যে ভয় বা ভয়ঙ্কর যে সিচুয়েশনগুলো ফেস করতে হয়, সেইটাকে তারা রিলিফ করে, সেইটার ক্ষতিপূরণ করে থাকে এই মেয়েদের কোম্পানি নিয়ে আর কি। However, there is another angle to the trait of love so ingrained in human life. যাই হোক, মানুষের জীবনে ভালোবাসার আরও একটা অ্যাঙ্গেল রয়েছে, হিউম্যান নেচারের সাথে ভালোবাসার অন্য আরেকটা বিষয় রয়েছে, অন্য আরেকটা সম্পর্কও রয়েছে। আচ্ছা, instead of loving a single person or a group, if he expands his love much further, he makes it universal. বলা হচ্ছে যদি ওই লোকটা কোনো একটা পার্সনকে অথবা কোনো একটা গ্রুপকে ভালো না বেসে তার ভালোবাসাটাকে যদি আরও এক্সপান্ড করতে পারে, তাহলে হি মেক্স ইট ইউনিভার্সাল, তাহলে সে তার ভালোবাসাটাকে সে ইউনিভার্সাল করতে পারবে, সার্বজনীন করতে পারবে। সাচ লাভ ইজ ইনডেড ভেরি বিনাই, ভেরি নোবেল। বলা হচ্ছে এই জাতীয় ভালোবাসা খুবই সৌম্য এবং খুবই মহৎ। বিনাই বলতে সৌম্য। People belonging to certain religious orders have such love inherent in them. বলা হচ্ছে যে সমস্ত মানুষের ভেতরে রিলিজিয়াস অর্ডার রয়েছে, মানে যে সমস্ত লোক ধার্মিক, হ্যাঁ, তাদের ভেতরে এই জাতীয় ভালোবাসাগুলো থাকে। মানে হচ্ছে তারা ওই কার্নাল ডিজায়ার বা ফিজিক্যাল ডিজায়ারের ক্ষেত্রে না গিয়ে তারা সবসময় প্ল্যাটোনিক লাভে বিশ্বাসী। লাভ অ্যারাইজিং আউট অফ ম্যারেজ ইজ অ্যাট দ্য রুট অফ creation of mankind. Love of friends enables it, but philandering love debases the man. বলা হচ্ছে ভালোবাসা যেগুলো বিয়ের মাধ্যমে আসলে তৈরি হয়,
সেগুলো হচ্ছে মানুষের সৃষ্টি তত্ত্বের সাথে জড়িত। লাভ অফ ফ্রেন্ডস ইনাবলস, এবং বন্ধুত্বের যে ভালোবাসা, সে বন্ধুত্বের ভালোবাসা মানুষকে মহৎ করে তোলে। বাট ফিলান্ডারিং লাভ ডিবেস দ্য ম্যান, কিন্তু হচ্ছে কি বলে, যেটা হচ্ছে ফিলান্ডারিং ভালোবাসা, দেখো এইখানে এসে একটা ওয়ার্ড মিনিং আটকে গেলাম, সারা উঠোন কাজ করে এসে ফিলান্ডারিং মানে মানবহিতৈষী মনে হয়, মানবহিতৈষী, হ্যাঁ এই যে পরোপকারী বা মানবহিতৈষী। বাট ফিলান্ডারিং লাভ ডিবেজেস দ্য ম্যান, কিন্তু যদি কারো ভেতরে ফিলান্ডারিং লাভ না থাকে, হ্যাঁ সেটা তাকে ডিবেজ করে ফেলে। এখানে বাট মানে ছাড়া, হ্যাঁ বলা হচ্ছে যদি কারো বিয়ের পরে কারো ভালোবাসা বা স্বামী স্ত্রীর যে ভালোবাসা, সেই ভালোবাসাটা হচ্ছে সৃষ্টি তত্ত্বের সাথে নিহিত বা সৃষ্টি সত্ত্বের সাথে জড়িত, মানে তুমি বিয়ে করবা, বাচ্চা কাচ্চা হবে, এটা সৃষ্টিকুল বা সৃষ্টি বেড়ে যাচ্ছে না, মানব জাতি গঠনে অবদান রাখতেছে, এটা ভালো। তারপর মানুষ ভালোবাসা হচ্ছে যদি তোমার থাকে বন্ধুর মতো ভালোবাসা আর কি, ফ্রেন্ডশিপের যে ভালোবাসা, সেটা তোমাকে মহৎ করে তুলবে। কিন্তু যদি তোমার ভেতরে ফিলান্ডারিং লাভ না থাকে, পরহিতৈষিকারী বা মানবহিতৈষিকারী ভালোবাসা না থাকে, তাহলে তোমাকে সেটা ডিবেস করবে, মানে তোমাকে হচ্ছে হেয় করবে আর কি। এই হচ্ছে টোটালি। এখানে দেখো এটা একটা সামারি আছে, তো তোমাদের একটা হোমওয়ার্ক দেই আমি একটু পরেই তোমাদেরকে। এই বেকনের ওপরে আমি হচ্ছে ব্রিফ কোশ্চেন দেব। এই ব্রিফ কোশ্চেনগুলো আমি হচ্ছে তোমাকে পড়তে দিচ্ছি, সামনের দিন আমি ধরবো প্রথম 10 মিনিটে। আর একই সঙ্গে আমি আরও 2টা ব্রিফ কোশ্চেন দিয়ে দিচ্ছি, পার্ট বি এর প্রশ্ন দিয়ে দেবো এই বেকনের উপরেই 2-3টা, এবং এগুলো তোমার হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আমি শুধু কোশ্চেন না, কোশ্চেনের অ্যান্সার সহ দিয়ে দেবো। সেট সাজেশন থেকে পড়বো? হ্যাঁ সেট সাজেশন থেকে আমি দিয়ে দেবো, আমি ছবি তুলে দিয়ে দেবো। ব্রিফ কোশ্চেন সেট সাজেশন থেকে পড়বো। হ্যাঁ, আর হচ্ছে পার্ট বি এর জন্য 2-3টা প্রশ্ন দিয়ে দিব। ওই 2-3টা প্রশ্ন সামনের দিন পড়ো এবং লিখে ওইটার ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করো, এই গ্রুপটাতেই। তো দেখি কে কে পোস্ট করতেছো, ওটা পড়তে হবে এবং এটা লিখে হচ্ছে গ্রুপে ছবি তুলে দিতে হবে। আর ব্রিফ কোশ্চেনগুলো আমি সামনের দিন মুখে ধরবো আর কি। স্যার সৌম্য মানে কি সম্মানীয়? সৌম্য মানে কি বলে এটাকে, সুন্দর, ভদ্র, সম্মানীয় বলতে পারো, তবে সৌম্য মানে ওইটা না। হ্যাঁ, আমরা যদি এখানে দেখি সৌম্যর, আচ্ছা ওই শব্দটা কই গেল স্যার? ফ্রান্সিস বেকনের তো 3টা কোশ্চেন আপনার এই সাজেশনের ভিতরে আছে দেখছি। তোমাদেরকে সাজেশন তো দিয়েছি। হ্যাঁ, কি 3টা দিয়েছি স্যার? ওই যে বেকনসের প্রসেস স্টাইল, ফিলোসোফার, প্র্যাকটিক্যাল, মোরালিস্ট, প্র্যাগমাটিজম, হ্যাঁ, আর হচ্ছে আপনার ওই যে অ্যাট্রাক্টর। হ্যাঁ, খুবই কম দিয়েছি তো প্রশ্ন। দেখো 4, 3, 7, 7, 5, 12টা কোশ্চেন দিয়েছি। এটা পড়া যাবে না? জি স্যার। হ্যাঁ 12টা কোশ্চেন, তার ভেতরে এই যে এই 2টা কমন পড়ে যাবে, এই 2টার ভেতরে কমন পড়ে যাবে। মানে কালকে আপনি হচ্ছে বললেন না যে 2টা ব্রড কোশ্চেন দিবেন? ব্রড না, পার্ট বি দিব। এই যে পার্ট বি এর এখান থেকে দেব। আচ্ছা, হ্যাঁ এখান থেকে এই যে তোমার ফ্রান্সিস বেকনের অনেকগুলি আছে, তো এর ভেতর থেকে এতগুলো ওই যে বললাম, তুমি এগুলো যখন পড়বা তখন এই এতগুলো এত মনে হবে না, তো এখানে মনে হচ্ছে অনেক, কিন্তু যখন ওই ব্রড কোশ্চেন পড়বা তখন এগুলো ইজি হয়ে যাবে। আর এতগুলোর ভেতরে তোমার এই যে অ্যাফোরিজম আর প্রোজ স্টাইল একই জিনিস। হ্যাঁ, তারপরে হচ্ছে এইটা তো একটা ব্যাখ্যা, এটা তুমি যখন স্টোরি পড়বা বা সামারিটা পড়তে তখন তো এমনি বানিয়ে লিখতে পারার কথা। এটা হবে আরো 2-4 মাস যাক, তখন তুমি নিজেই বলবা যে এইটা তো বেশি না। আমি তোমাদেরকে বলি না, ম্যাচুরিটি আসবে 3rd ইয়ারের শেষের দিকে গিয়ে। স্যার এটা ফাইনাল সাজেশন নাকি এরপরে আরো শর্ট করবেন? এটা মোটামুটি ফাইনাল। এখানে পার্ট বি এ আসলে শর্ট করার কিছু নেই, পার্ট বি এ এতই পড়তে হবে। আর হচ্ছে পার্ট সাজেশন আরো দিচ্ছে, অনেক দিচ্ছে। সেট সাজেশনে আরো বেশি দিচ্ছে। হ্যাঁ, আর এইখানে হচ্ছে তোমার এখানে আর কি শর্ট করব, 12টা দেয়া আছে, তবে এগুলোতে আমি স্টার বসিয়ে দেব আর কি। আচ্ছা, তো ঠিক আছে, আজকে পর্যন্তই রাখি। আমি রাত্রে দিয়ে দেব ওই কয়েকটার অ্যান্সার দিয়ে দেব, প্লাস হচ্ছে ইয়ে দিয়ে দেব, যেগুলো ওইগুলো একটু হোমওয়ার্ক হিসেবে পড়ে আসবা। ওকে, তো ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।
স্যার আসসালামু আলাইকুম।